ছবিটি শুরু হয় এবং আমাদের একজন বিজ্ঞানী এবং তার মেয়ে ওই দেখানো হয়। দুজনের মুখেই একটা অদ্ভুত দাগ ছিল যা তাদের সৌন্দর্য কমিয়ে দিচ্ছিল। এই বিজ্ঞানী তার বাড়িতে একটি ল্যাব তৈরি করেছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। ওয়েই এই সময় একটি ফুলের ছবি তুলছিলেন যাকে ফসলের ফুল বলা হয়। তার বাবা তাকে এই ফুল সম্পর্কে বলেন যে এর প্রচুর নিরাময় ক্ষমতা রয়েছে আর এটি মাঝে মধ্যে জঙ্গলের মাঝখানে জন্মে। বিজ্ঞানী বলেন যে তিনি তার পরীক্ষায় এই ফুলটি বহুবার ব্যবহার করেছেন। অনেকদিন পর বিজ্ঞানী এমন একটি সিরাম তৈরি করতে সফল হন যা দিয়ে তিনি তার মুখের দাগ লুকাতে পারতেন। সে এমন একটি সিরাম তৈরি করেছিল যা দুটি জিনিসের টিস্যু মিশ্রিত করতে পারে। সে এখন চামড়ার একটা টুকরো কেটে তার উপর একটা রাসায়নিক দ্রব্য লাগিয়ে মুখে লাগিয়ে দেয়। মুখে লাগানোর সাথে সাথেই ত্বকের সেই টুকরোটি বাড়তে শুরু করে, এর টিস্যু তৈরি হতে শুরু করে এবং ত্বক ধীরে ধীরে বৃদ্ধি পায়। এটি তার ক্ষত দিয়ে তার মুখও ঢেকে দিতে শুরু করে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে যা ঘটছে তা চাইছিল না। সে শুধু তার মুখের দাগ শেষ করতে চেয়েছিল, কিন্তু এই চামড়ার টুকরোটি তার পুরো মুখ ঢেকে রেখেছিল। ভয় পেয়ে বিজ্ঞানী তার ঠোঁটের জায়গাটা কেটে ফেললেন। সে সেই চামড়া কেটে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও সেই ত্বক আবার সংযুক্ত হয়ে গেল। তার চোখ এবং নাকের সর্বত্র চামড়া ছড়িয়ে পড়েছিল। বারবার সে এটি তার ঠোঁটে এবং চোখে ছড়িয়ে দিচ্ছিল। সে ঠোঁট কেটে ফেলছিল। এই সব দেখে সে খুব ভয় পেয়ে গেল। সর্বোপরি সে তার বাবাকে ভয় পেত না। সে তার বাবার শরীরে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে। এই দুর্ঘটনার কারণে সে ভেঙে পড়ে। সে তার বাবাকে হত্যা করেছিল এবং এখন তার কেউ নেই। সময় কেটে যায় এবং সে পড়াশোনা চালিয়ে যায়। সে তার বাবার মতোই পড়াশোনায় খুব ভালো ছিল আর এই কারণেই সে আমেরিকার একটি বড় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে আর সে তার শহর ছেড়ে আমেরিকায় চলে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রে সে তার খালার সাথে থাকতে যাচ্ছিল। তার মেয়ের নামও ছিল অ্যাঞ্জি। আর অ্যাঞ্জি তার এখানে আসাতে খুশি ছিল না, কারণ তাকে তার ঘর ভাগাভাগি করে নিতে হবে। যাই হোক, সে ঘরে গিয়ে একটি ছোট মন্দির তৈরি করে যেখানে তার বাবার ছবি রাখা আছে। জানা যায় যে তিনি তার বাবাকে ঈশ্বর হিসেবে ভাবতেন আর সে তার পূজা করত। কিছুক্ষণ পর আমরা তার কাছে তার বাবার কিছু নোট এবং জিনিসপত্র দেখতে পাই এবং আমরা জানতে পারি যে সে এখনও সেই পরীক্ষাটি করছে যার কারণে তার বাবাকে হত্যা করা হয়েছিল। পরের দিন ছিল তার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় পথে তার সাথে একজন লোকের দেখা হয় যে গৃহহীন ছিল এবং এখানে বসত। তার মুখটা খুব বিকৃত ছিল। ওয়েই কয়েক সেকেন্ড ধরে তার দিকে তাকিয়ে রইল। এই লোকটি ওয়েইকে বিশ্ববিদ্যালয়ের পথ বলতে সাহায্য করেছিল। এরপর ওয়েই সেখান থেকে চলে গেল। ক্লাসে আসার পর অধ্যাপক গর্বের সাথে ওয়েইকে পুরো ক্লাসের সাথে পরিচয় করিয়ে দেন, কারণ ওয়েই পরীক্ষায় 100% নম্বর পেয়েছে আর এটাই ছিল বছরের পর বছর ধরে প্রথমবার। ক্লাস শেষ হওয়ার পর ওয়েই তার বিজ্ঞান শেখে আর সে এখান থেকে কিছু জিনিস নেওয়ার চেষ্টা করে। এটা করার সময় অধ্যাপক তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, তুমি এখানে কি করছো? ওয়েই তাকে বলে যে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যার জন্য আমি এখান থেকে কিছু জিনিস নিতে চাই। অধ্যাপক তাকে বলেন যে এখান থেকে জিনিসপত্র নেওয়া নিষেধ, কিন্তু হ্যাঁ, যদি তুমি আমার ল্যাব সহকারী হও তাহলে তুমি এখানকার জিনিসগুলো ব্যবহার করতে পারবে। ওই অধ্যাপককে বলে যে আমার বাবাও একজন বিজ্ঞানী ছিলেন আর আমাকে তার গবেষণা চালিয়ে যেতে হবে। একটি গবেষণা ডায়েরিও ছিল যা অধ্যাপক এখন দেখতে শুরু করেছেন আর এটা দেখে সে খুব অবাক হলো। ওয়েতে যাওয়ার পর সে ওয়েয়ের বাবার খোঁজ করল এবং সে জানতে পারল যে ওয়েয়ের বাবা সত্যিই একজন প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, কিন্তু লোন না পাওয়ার কারণে তিনি তার কোনো পরীক্ষা নিরীক্ষার উপরই পুরোপুরি কাজ করতে পারেননি। অন্যদিকে দেখানো হয়েছে যে ওয়েইয়ের খালাতো বোন আঞ্জির দুই বন্ধু তার বাড়িতে এসেছে। তারা এখানে ওয়েইয়ের জিনিসপত্র চুরি করতে শুরু করে আর এই সময়ে রক্তে ভরা কিছু সরঞ্জাম, পরীক্ষা নিরীক্ষার সাথে সম্পর্কিত অদ্ভুত এবং খারাপ জিনিস আর ভীতিকর পরীক্ষার ছবি দেখা যাচ্ছে। এটা দেখে তিনজনই ভয় পেয়ে যায়। যাই হোক, এটা পরের দিন আর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঞ্জি তখনও তার বন্ধুদের সাথে বসেছিল। ওদের দেখে ওয়েই খুব ভালো লাগলো। ওয়েইও এভাবে বন্ধু বানাতে চেয়েছিল, এই কারণেই সে তাদের কাছে গিয়েছিল এবং তার সাথে বন্ধুত্ব করেছিল এবং সে তাদের দুপুরের খাবার দিল। ওয়েইয়ের মুখের দাগের কারণে এই লোকেরা ওয়েইতে আসতো। তারা যেতে চাইছিল না, কিন্তু তবুও তারা রেস্তোরাঁয় যেতে রাজি হলো। কিন্তু যখন তারা সেখানে গেল এবং ওয়েইকে অদ্ভুতভাবে খেতে দেখল, তারপর তারা ওয়েইকে রেস্তোরাঁয় একা রেখে পালিয়ে গেল। ওয়েই সব খাবার প্যাক করে ফেলল আর বাইরে এসে সেই গৃহহীন লোকটিকে দিল যার মুখ খারাপ ছিল। এখানে সে সেই গৃহহীন লোকটির সাথেও কথা বলে, কারণ আজ সে খুব দুঃখিত ছিল। সে সেই গৃহহীন লোকটিকে বলে, আমার মুখে একটা দাগ আছে যা আমাকে খুব কুৎসিত করে তোলে। তাই গৃহহীন লোকটি তাকে বলে, এটা এমন নয়, তুমি যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর। তার সাথে কথা বলার পর ওই ভালো কিছু অনুভব করল। এখন সে বাড়ি যাচ্ছিল। পথে
তার অধ্যাপকের সাথে দেখা হলো। কে তাকে লিফট দিয়েছে, সে তার জন্য একটি প্রস্তাব দেয়। সে তাকে বলে, আমি তোমাকে এই গবেষণা সম্পন্ন করতে সাহায্য করব, যার জন্য অধ্যাপকের ওয়েইয়ের অনুমতির প্রয়োজন ছিল, কারণ এটি ছিল ওয়েইয়ের বাবার গবেষণা। ওয়েই খুশি মনে রাজি হয়ে গেল, কারণ অধ্যাপকই প্রথম ব্যক্তি যিনি তাকে সাহায্য করছিলেন। পরের দিন থেকে এই লোকেরা সেই পরীক্ষায় কাজ শুরু করে। অনেক দিনের কঠোর পরিশ্রম সত্ত্বেও তাদের পরীক্ষাটি কাজ করে না। তাদের সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছিল। তারা তাদের ইচ্ছার ফলাফল পাচ্ছিল না। এতে অধ্যাপক হতাশ হয়ে পড়েন এবং এই পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আজ যখন সে দুঃখী ছিল, এই সময় এনজির বন্ধু অ্যালিস এখানে এসেছিল। সে ল্যাব সহকারীর জন্য আবেদন করতেও এসেছিল এবং অধ্যাপক তার অনুরোধ গ্রহণ করলেন। সে এনজির সাথে বাড়ি চলে যায় এবং পথে সে গত দিনগুলির জন্য নিজের কাছে ক্ষমা চায় এবং সে তার সাথে বন্ধুত্ব করে। এই সময় অ্যালিসের হাতে একটি পোস্টার ছিল যেখানে একই ফুলের ছবি ছিল। তার বাবা পরীক্ষায় যে ফুলটি ব্যবহার করতেন, এটা দেখে ওয়েইয়ের মন অনেক বিভ্রান্তিতে ভরে গেল। সে জানতে পারল যে এই ফুলটি একটি প্রদর্শনীতে লাগানো হয়েছে। এটা পরে তার বাবার কথাগুলো মনে পড়ল। তাদের পরীক্ষার জন্য সেই ফুলটি থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই সে সিদ্ধান্ত নিল যে সে এই ফুলটি চুরি করবে। রাতে সে চুপি চুপি কাছের সেই খামার বাড়িতে যায় আর সে প্রদর্শনী থেকে সেই ফুলটি চুরি করে। সে ফুলটি চুরি করে বিজ্ঞান ল্যাবে নিয়ে আসে এবং সেখানেই সে তার পরীক্ষা শুরু করে। বিজ্ঞান ল্যাবে অধ্যাপক এবং অ্যালিস ইতিমধ্যেই লুকিয়েছিলেন, যা ওয়েই তার পরীক্ষার উত্তেজনায় লক্ষ্য করেননি। সে সেই ফুল থেকে নির্যাস নিল এবং সে তার পরীক্ষায় এটি যোগ করেছে। এরপর সে তার পায়ের চামড়া কেটে ফেলে এবং এটিকে 2 টুকরো করে কেটে সে তার উপর সেই সিরামটি লাগিয়ে দিল। আর আশ্চর্যের বিষয় হলো, সেই সিরামটিও ত্বকের 2টি টুকরো একসাথে জুড়ে দিয়েছিল। এখন যেখান থেকে সে তার ত্বক সরিয়েছে সেখানেও একই সিরাম লাগায় আর সে তার চামড়ার একই টুকরো সেখানে রাখে। দেখতে দেখতেই চামড়া সাদা হয়ে গেল। যখন সে এটির দিকে তাকায় তখন ত্বক আবার তৈরি হয়, অর্থাৎ সেখানে আবার ত্বক তৈরি হতে শুরু করে। অধ্যাপক জানালা দেখে অবাক হয়ে যান এবং এই সব দেখতে থাকেন। সে তৎক্ষণাৎ এখান থেকে অ্যালিসকে পাঠায় আর তারপর সে ওয়েইয়ের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? ওই অধ্যাপককে ব্যাখ্যা করেন যে কিভাবে সেই ফুলের সিরাম তাদের পরীক্ষায় সফল হয়েছিল। এখন তাদের পরীক্ষা কাজ করছিল। যখন সে প্রফেসরকে তার পায়ের চামড়া দেখাচ্ছিল তখন অ্যালিস তাদের প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করে, এই ভেবে যে কিছু একটা ভুল হয়েছে। আর সে ওয়েইয়ের অদ্ভুত এবং খারাপ ছবিও তুলেছিল। এরপর সে এসে ওয়েইকে বকাঝকা করল আর সে ওয়েইকে এখান থেকে নিয়ে গেল। অ্যালিসের এভাবে আসায় হঠাৎ ভয় পেয়ে গেল ওয়েই। ভয়ে সে তার নোটবুকটি একই ল্যাবে রেখে গেল। এটা দেখে অধ্যাপক খুব খুশি হলেন। অ্যালিস এতদিন ওয়েইয়ের কাজিন অ্যাঞ্জিকে সেই ছবিটি পাঠিয়েছিল। এখানে থাকাকালীন অধ্যাপক ওয়েইয়ের বাবার ডায়েরি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করছিলেন। এই ছবিগুলো দেখে অ্যাঞ্জি খুব রেগে গেল আর রাগের বশে সে ওয়েইকে ছোট করার জন্য অনেক জিনিস ভেঙে ফেলে। যখন ওয়েই ঘরে এসে ঘরের এই অবস্থা দেখলেন তখন তিনি খুব দুঃখ পেলেন। আর তারপর হঠাৎ অ্যাঞ্জি পেছন থেকে এসে ওয়েইকে আক্রমণ করে। ওয়েই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু অ্যাঞ্জি তার সমস্ত শক্তি দিয়ে ওয়েইকে হত্যা করার চেষ্টা করছিল। এইভাবে ওয়েই কলমটি তুলে নেয় এবং অ্যাঞ্জিকে নিজের থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপর সেই কলমটি অ্যাঞ্জির ঘাড়ে ছুরিকাঘাত করে। এটি তার ঘাড়ে আটকে যায় এবং সেখানেই অ্যাঞ্জি মারা যায়। যদিও ওয়েই তাকে হত্যা করার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও অ্যাঞ্জি মারা যায়। ভয়ে সে অ্যাঞ্জির মৃতদেহ ওয়াশরুমে নিয়ে যায়। এখন এই শরীর দিয়ে সে কি করবে? সে মনে মনে অদ্ভুত সব কথা ভাবতে লাগলো। সে অ্যাঞ্জির চামড়া কাটতে শুরু করলো। অ্যাঞ্জির মুখের চামড়া অপসারণের পর সে তার মুখে নিজের সিরাম ইনজেকশন দেয় আর সে পুরো ত্বকটা মুখের উপর লাগায়। ওয়েইয়ের মুখের টিস্যু এবং অ্যাঞ্জির ত্বক একসাথে মিশে গেছে আর ওয়েই দেখতে হুবহু অ্যাঞ্জির মতো লাগছিল। এতক্ষণ পর্যন্ত অ্যাঞ্জির মা কোথাও চলে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার সাথে সাথেই সে ওয়েইকে জড়িয়ে ধরলো, এই ভেবে যে সে অ্যাঞ্জি আর সে তাকে ভালোবাসতে শুরু করলো। ওয়েই এই ভালো উপায়টি খুঁজে পেয়েছে। এখন সে ওয়েইতে নিজেকে বদলায়। সকালে সে অ্যাঞ্জির পোশাক পরছিল। সে অ্যাঞ্জির জীবন উপভোগ করতে শুরু করলো। যখন সে বিশ্ববিদ্যালয়ে যায় তখন সে প্রথম অ্যাঞ্জির প্রেমিকের সাথে দেখা করে। এই প্রথম কোন ছেলে তার এত কাছে এলো। ওয়েই খুব ভালো অনুভব করলো। এখন সে অ্যাঞ্জির মুখ দেখে অ্যাঞ্জির জীবন উপভোগ করতে শুরু করে আর সে বুঝতে পারে যে ওয়েইয়ের শরীরে তার জীবন খুবই বোরিং ছিল। এখন তার কাছে অ্যাঞ্জির ভালো বন্ধুও ছিল, তার প্রেমিক ছিল, তার স্নেহময়ী মা ছিল। সে অ্যাঞ্জির প্রেমিকের সাথেও ডেটে যায়। যখন তারা একে অপরের কাছে আসছিল হঠাৎ ওয়েইয়ের মুখ থেকে অ্যাঞ্জির চামড়া উঠে যেতে শুরু করলো। এটা দেখে ছেলেটি ভীষণ ভয় পেয়ে গেল। এটা খুব ভয়ঙ্কর ছিল। ছেলেটি এইসব দেখে ভয় পেয়ে গেল
এবং ওই থেকে পালাতে শুরু করলো। পিছনে দৌড়ানোর সময় সে বুঝতে পারেনি যে পিছনে একটি ঢাল রয়েছে, যেখান থেকে সে পড়ে গেল। সে নিচে পড়ে গেল এবং মারা গেল। যখন ওই ভয় পেত, সে বাড়ি ফিরে আসে। সে তার বাবার নোটবুক খুঁজতে শুরু করে, কারণ এটি নোটবুকে স্থায়ীভাবে ত্বক প্রযোগের গোপন রহস্য থাকতে পারে। সে তার বাবার নোটবুকটি পায় না, কারণ সেটা প্রফেসরের কাছে ছিল। কিন্তু এই সময়ে তার শরীরে একটু সিরাম ছিল। সে এটি বের করে আবার তার ত্বকে ইনজেকশন দেয়। অ্যাঞ্জির মুখ আবার তার মুখে লেগে যায়। অন্যদিকে অধ্যাপককে দেখানো হয়েছে যে এখন সেই ফুলের খোঁজে আসে, কারণ ফুলটি সেই পরীক্ষাটি সফল করতে পারে। ফুলটি খুঁজতে খুঁজতে এই সময়ে অধ্যাপক তাদের ট্রান্সলেটর কাছ থেকে একটি ফোন পান। আসলে কে সেই নোটবুকটি ইংরেজিতে অনুবাদ করছিল। তিনি বলেন যে এই পরীক্ষাটি খুবই বিপজ্জনক, এই পরীক্ষাটি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। স্পষ্ট ভাষায় অধ্যাপক তাকে বলছিলেন এই পরীক্ষাটি অবিলম্বে বন্ধ করতে, কিন্তু অধ্যাপক তার কথা শোনেন না। এখন ওই তার বাবার বই নিতে বিশ্ববিদ্যালয়ে আসে। ল্যাবে সে কোথাও তার বাবার বই খুঁজে পায় না, কারণ সেই অধ্যাপক এটি তার অনুবাদককে দিয়েছিলেন। এই কারণেই সে প্রফেসরকে ফোন করে। অধ্যাপক তাকে বলেন, হ্যাঁ, আমার কাছে সেই বইটি আছে, কিন্তু এখন তুমি তা পাবে না, কারণ আমি সেই পরীক্ষাটি আমার নামে প্রকাশ করব। এই কথা শুনে ওই খুব রেগে গেল, কিন্তু সে কিছুই করতে পারল না। তাই সে চুপচাপ সেখান থেকে চলে গেল। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সে ইভকে দেখতে পায়। সে জানতে পারে যে ইভেরও অধ্যাপকের সাথে সম্পর্ক ছিল। এবার অধ্যাপকের রাগ। সে ইভের জন্য এটা বের করার কথা ভেবেছিল। অ্যাঞ্জি হিসেবে সে ইভকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল, আর ইভ এলো। সে আসার সাথে সাথেই ওই রাগে তাকে আক্রমণ করে। ইভও চিন্তিত ছিল, আর নিজেকে বাঁচাতে সে গোপনে বাগানে পৌঁছে গেল। কিন্তু ওই এখানেও তাকে ধরে ফেলে এবং একটি ড্রিল মেশিন দিয়ে তার উপর আক্রমণ করে তাকে হত্যা করে। ইভকে হত্যা করার পর সে ইভের চামড়া খুলে তার মুখে লাগায়। এখন সে দেখতে হুবহু ইভের মতো। সে তার চুল ইভের মতো করে তৈরি করেছিল, আর পোশাকগুলো হুবহু ইভের মতো দেখতে শুরু করলো। তার ফোনের দিকে তাকিয়ে সেও ইভের স্টাইলটি অনুকরণ করলো, যাতে কেউ তাকে চিনতে না পারে। এই সবের মধ্যে আমরা দেখতে পাই যে প্রতিবেশীর কুকুরটি এই সব দেখার পর প্রচুর ঘেউ ঘেউ করছিল। তাই প্রতিবেশীরা পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশ যখন বাড়িতে আসে তখন তারা ইভকে গামছায় মোড়ানো অবস্থায় দেখতে পায় এবং সে কিছু না বলে চলে যায়। সকালে যখন সে ইভের মুখে বিশ্ববিদ্যালয়ে যায় তখন তার খুব ভালো লাগে, কারণ ইভ খুব জনপ্রিয় ছাত্রী ছিল। সবাই তাকে দেখে খুশি। এখন সে ইভের মুখে প্রফেসরের বাড়িতে যায়। সে জানতো যে সে তার বাবার নোটবুকটি এখান থেকে পাবে। প্রফেসরও জানতেন না যে তিনি ইভের মুখে আছেন। এই কারণেই অধ্যাপক তাকে ঘরে প্রবেশের অনুমতি দেন। ইভ পুরো বাড়িতে তার বাবার নোটবুক খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না। সে আবার এতে ফিরে এলো। অবশেষে সে যে দুটি খুন করেছিল সেগুলি প্রথমে লুকিয়ে রেখেছিল। সে অ্যাঞ্জি এবং ইভের মৃতদেহ পুলে ফেলে দিল, আর তারপর সে অ্যাঞ্জি আর ইভের মোবাইল চেক করতে শুরু করলো, যেখানে সে নিজের এবং অধ্যাপকের ছবি খুঁজে পেল, যার মাধ্যমে অ্যালিস তাকে মানহানি করার চেষ্টা করছিল। সে এই ছবিটি অধ্যাপকের বিরুদ্ধে তুলেছে এবং সে এটি অধ্যাপকের বিরুদ্ধে ব্যবহার করেছিল, এবং সে কর্তৃপক্ষকে ইমেল করেছিল। যখন কর্তৃপক্ষ জানতে পারল যে অধ্যাপক তার সুবিধার জন্য মেয়েদের ব্যবহার করছেন, তারপর তারা তৎক্ষণাৎ পুলিশে অধ্যাপককে গ্রেপ্তার করে। কিন্তু অধ্যাপকের কর্তৃত্ব ছিল অনেক বেশি। পরের দিন সে জামিনে বেরিয়ে গেল এবং বাড়িতে এসে একই পরীক্ষা শুরু করল, যেটা আসলে তার বাবার ছিল। ধাপে ধাপে অনুসরণ করার পর তিনি সিরামও তৈরি করেছিলেন এবং দুটি ত্বকের টিস্যু জোড়া লাগানোর চেষ্টা করেছিল। আশ্চর্যজনকভাবে সেই রাসায়নিকের কারণে দুটি ত্বকের টিস্যু সংযুক্ত হয়েছিল। তার মানে তার পরীক্ষাটিও সফল হয়েছিল। এই সাফল্যে অধ্যাপক মোটেও খুশি ছিলেন না। এদিকে আমরা দেখতে পাই যে ইভ এখানে আসছে। আসলে ইভের মুখোমুখি হয়ে সে এখানে আসে। এটা দেখে অধ্যাপক আরো উত্তেজিত হয়ে পড়েন, আর সে তাকে তার বসার ঘরে বসাতে বাধ্য করে, আর সে নিজের জন্য কিছু খাবার নিতে যায়। এখন তার এখানে তার নোটবুকটি দরকার। যেতে যেতে সে তার নোটবুক খুঁজতে শুরু করে, আর সে কেবিনে এটি খুঁজে পায়। সে সেই সিরামটি খুঁজে পায় যা অধ্যাপকের তৈরি করা হয়েছিল। সিরাম নেওয়ার সময় সে এখানেই থামে না, বরং পালিয়ে যায়। তার দৌড়ে যাওয়ার সময় অধ্যাপকের একটু সন্দেহ হলো, আর যখন সে তার কেবিন খুলে দেখল সেখানে তার তৈরি কোনো সিরাম নেই। রাতে ইভ তার আসল চেহারা নিয়ে তার বাড়িতে ছিল। তারপর অ্যালিস তার কাছে আসে এবং তাকে বলে যে তার দুই বন্ধু অদ্ভুতভাবে উধাও হয়ে গেছে। এই ব্যাপারে সে খুব দুঃখিত ছিল। ইভ তাকে জড়িয়ে ধরে সমর্থন করল। এখন অ্যালিসকে পানি খেতে হবে। তো যখন সে ফ্রিজ খুলল
তখন ভেতরে কি দেখতে পেল? সে ভেতরে কি দেখেছিল? তার দুই বন্ধুর শরীরের অংশ ফ্রিজে জমেছিল। এটা দেখে সে ভয় পেয়ে গেল এবং চিৎকার করতে লাগলো। কেউ তার চিৎকার শুনতে পাওয়ার আগেই অথবা সে কাউকে বলে যাওয়ার আগেই সে পলিথিন দিয়ে মুখ ঢেকে ফেলে। সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এখন সে এই হত্যাকাণ্ড গোপন করেনি। সেই সময় তার ঘরের ডোরবেল বেজে উঠল। অধ্যাপক বাইরে এলেন। তালা খোলা দেখে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সে অদ্ভুত ভঙ্গিতে বসেছিল। প্রফেসরকে দেখে সে হাসতে শুরু করল। তার অবস্থা দেখে অধ্যাপকেরও অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিন্তু যখন সে এখানকার অধ্যাপককে অভিনন্দন জানায়, যখন তাদের পরীক্ষা সফল হয়, তখন অধ্যাপকও খুশি হন। কিন্তু তারপর ইভ রেগে বলে, এটা তোমার নয়, আমার বাবার পরীক্ষা ছিল। অধ্যাপক এখন ইভের কথা উপেক্ষা করে ফ্রিজের দিকে এগিয়ে যান তার সিরাম নিতে। আর ফ্রিজ খোলার সাথে সাথেই সেখানে মৃতদেহ দেখে তারও হাঁপানি চলে আসে। লোকটিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল, কিন্তু ইভ এখানেও চালাকি দেখিয়েছে। আর একটা অজ্ঞান ইনজেকশন অধ্যাপকের গলায় ইনজেক্ট করে তাকে অজ্ঞান করে দিল। কিছুক্ষণ পর অধ্যাপকের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই তিনি দেখতে পেলেন যে ইভ তার পুরো শরীরে চামড়া তুলে ফেলেছে। এটা দেখে সে জোরে চিৎকার করতে লাগলো। এখন ইভ প্রফেসরের গায়ে সিরাম লাগাচ্ছিল এবং তারপর সে অধ্যাপকের শরীরে এক টুকরো চামড়া লাগায়। এই ত্বক আপনা আপনিই বাড়তে শুরু করে। সিনেমার শুরুতে যেমনটা দেখানো হয়েছে, ইভ এই সময় অধ্যাপকের মুখে একটা খড় ঢুকিয়ে দিয়েছিল। খড় ছাড়াও সেই চামড়া সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে। ত্বকের কারণে অধ্যাপকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তাকে হত্যা করা হয়। মৃত্যুর আগে সে যে চিৎকার করেছিল, প্রতিবেশী তা শুনেছিল। তাই প্রতিবেশী আবার পুলিশকে খবর দিল। পুলিশ আসতে দেখে ইভ ভয় পেয়ে গেল এবং বাড়ি থেকে পালিয়ে গেল, কারণ সে জানত যে সে এখন ধরা পড়বে। পুলিশও তাকে দৌড়াতে দেখে তাকে ধরার জন্য তার পিছনে দৌড়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে গৃহহীন লোকটির কাছে পৌঁছে গেল এবং সে তার কাছে সাহায্য চায়। সেই গৃহহীন লোকটি আগে ইভকে ভালো মনে করত, কারণ ইভের সাথে সবসময় ভালো আচরণ ছিল। সেই গৃহহীন লোকটি ইভের নির্দেশে তাকে তার বিছানায় লুকিয়ে রাখে, আর পুলিশ তাকে খুঁজে পায়নি। যখন ইভ হঠাৎ বসে পড়ল, তখন ইভের সাথে থাকা সিরামটি হঠাৎ ভেঙে গেল। সেই সিরাম ভেঙে যাওয়ার কারণে সেই গৃহহীন মানুষটির এবং ইভের শরীরের টিস্যুগুলি একসাথে মিশে যেতে শুরু করে। তাদের দেহগুলিও একে অপরের সাথে মিশে যেতে শুরু করে এবং তারা দুজনেই এক অদ্ভুত দানবে পরিণত হয়। ইভ এখন কিছুই করতে পারল না। সে একটা দানব হয়ে গেল এবং সেখানে বসে রইল। তারপর সে তার খালাকে দেখতে পেল, যে তার মেয়ে অ্যাঞ্জিকে খুঁজতে খুঁজতে সেখানে এসেছিল। সে তার মামিকে অ্যাঞ্জির কথা বলতে পারেনি। আর এটা দেখানোর সময় এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল।